হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লায়াবিলিটি। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো স্বল্পমেয়াদী দায় ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে এই চ্যাপ্টারকে আমরা টোটাল 4টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 4টা নাম হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট, ক্যালকুলেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার, ক্যালকুলেশন অফ কস্ট অফ ব্যাংক লোন এবং ক্যালকুলেশন অফ কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এই 4টা ফরম্যাটের থেকে যে কোনো 3টা ফরম্যাটের সমন্বয়ে পার্ট সিতে একটা প্রশ্ন হবে। এই 4টা ফরম্যাটের থেকে যে কোনো 3টা ফরম্যাটের সমন্বয়ে পার্ট সিতে একটা প্রশ্ন হবে এবং এই 4টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট থেকে পার্ট বিতে একটা প্রশ্ন হবে। এই চ্যাপ্টারটা মূলত আমরা করব হচ্ছে 14 মার্কে টার্গেট করে। কেন 14 মার্কে টার্গেট করে করব তার একটা অ্যানালাইসিস দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। তো দেখতেছি যে এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2017 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা, টোটাল 18 মার্কের ম্যাথ আসছে 2017 সালে। 18 সালে কোনো প্রশ্ন হয় নাই। 19 সালে পার্ট বিতে এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট সিতে একটা, 2021 সালে পার্ট বিতে একটা, 2022 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। এটা হবে 16 নাম্বার। পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। 2024 সালে ইনশাআল্লাহ এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তো এই অ্যানালাইসিসটা দেখে তোমরা বুঝতেছো যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা সবাই কি অ্যানালাইসিসটা বুঝতে পারছি স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। তাহলে এই চ্যাপ্টার আমরা করব পার্ট বি এবং পার্ট সিকে টার্গেট করে। তো পার্ট বি এবং পার্ট সিকে টার্গেট করার জন্য আমাদের প্রাথমিক অবস্থায় এই 4টা ফরম্যাটের A to Z পূর্ণাঙ্গ বেসিক আগে আমাদের মাথায় নিতে হবে, এরপর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অঙ্ক কিছুই না, জাস্ট নিয়মগুলি যদি প্র্যাকটিস করি তাহলে অঙ্ক একাই হয়ে যাবে। তো আসেন তাহলে আমরা প্রথমে এই 4টা ফরম্যাট নিয়ে আগে বেসিক আলোচনা করি। সর্বপ্রথম যে ফরম্যাটটা সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট, যেটা বলা হয় ব্যবসায়ী ঋণের ব্যয়। এই চ্যাপ্টারে প্রত্যেকটা ফরম্যাট থেকে আমরা বের করব একটা মাত্র জিনিস, তার নাম হচ্ছে ইআইআর। ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যার বাংলা হচ্ছে কার্যকরী সুদের হার। কিছু বইতে দেখবা যে এটা বের করছে এপিআর। এই এপিআরটা হলো পুরাতন ভার্সন, আর এটাকে আপডেটে নিয়ে আসছে হলো ইআইআর। আমরা সবসময় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করব, এপিআরটা কখনোই করব না। কথা বুঝতে পারছি? জি স্যার। এপিআর এর পরিবর্তে আমরা করব কি বলো দেখি, ইআইআরটা। এখন ইআইআরটা সূত্র হচ্ছে এই ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ইআইআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে আর মানে কি স্যার? আর হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর। আর এন কি? এন হচ্ছে 1 বছর সমান সমান 360, এর জন্য উপরে 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। এখানে অনেকে বলতে পারে স্যার 1 বছর সমান সমান 365 জানি, 360 দিলেন কেন? প্রতি মাসে অ্যাভারেজে 30 দিন ধরে 12 মাসে 1 বছর সমান সমান 360 হবে। ঠিক আছে, অ্যাভারেজে কত দিন ধরবো? 30 দিন ধরে 1 বছর সমান সমান কয় দিন বলো দেখি? 360 দিন। এখন এই সিডিআর কি? সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, ফুল মিনিং দিয়ে আছে। সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। এখন স্যার আমরা সিডিআর, সিপি এবং ডিপি বুঝবো কিভাবে? একটা কন্ডিশন এরকম, এই ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশনটা আমি সরাসরি প্রশ্ন থেকে দেখাই। যেমন প্রবলেম 1 নাম্বার প্রশ্নে আমাদের কন্ডিশন ছিল দ্য কোম্পানি বাই এ টাকা 10 লাখ অফ র মেটেরিয়াল আন্ডার 3 এর 30 নিট হচ্ছে 90। বলছে যে কোম্পানি 10 লাখ টাকা কাঁচামাল বাকিতে ক্রয় করছে। কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে 30 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 3% ডিসকাউন্ট পাবে,
আর 30 দিনের পরে যদি ডিসকাউন্ট করে তাহলে এই 3% ডিসকাউন্টটা পাবে না। 30 দিনের পরে যদি পেমেন্ট করে তাহলে 3% ডিসকাউন্টটা পাবে না। পরিশোধ করার সর্বোচ্চ সময় পাবে হচ্ছে 90 দিন। তাহলে শর্টকাটে বলবো 30 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ডিসকাউন্ট। আর সর্বোচ্চ কয় দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলো দেখি? 90 দিন। তাহলে এখানে এই 30 দিনের মধ্যে পরিশোধ কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? 3%। 3%টাকে আমরা বলছি সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। সর্বোচ্চ কয় দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলো দেখি? 90 দিন। 90 দিন। এর জন্য এটাকে আমরা বলবো ক্রেডিট পিরিয়ড। আর কত দিনের মধ্যে পরিশোধ করে ডিসকাউন্ট পাবো? 30 দিন। এটাকে বলবো হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। মনে থাকবে? জি স্যার। তাহলে সিডিআর হচ্ছে এখানে 3, সিপি হচ্ছে 90, ডিপি হচ্ছে 30। সবাই কি এই কন্ডিশন থেকে সিপি ডিপি এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আরেকটা অঙ্কে যাই, বলেন তো দেখি এই কন্ডিশনের মধ্যে এই 3 কার মান? সিডিআর, স্যার সিডিআর, সিডিআর, ডিপি, ডিপি আর এটা সিপি। আর এটা ওইটা সিপি। CP গুড। সিপি। যার সিপি এবং ডিপি নিয়ে কনফিউশন হবে তাদের জন্য শর্টকাট কথা মনে রাখবা, এইটাও দিন এইটাও দিন, এই দুইটা দিনের মধ্যে যেটা বড় সেটা হবে সিপি আর যেটা ছোট সেটা হবে ডিপির মান। মনে থাকবে? জি স্যার। ক্রেডিট পিরিয়ডের মানটা সবসময় বড় থাকবে। তো আশা করি এখানে আমাদের ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে সিডি সিপি সিডিআর এগুলা নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম, আমরা ধরে নিলাম। তাহলে ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ইআইআর এর সূত্র কি বলেন তো দেখি? 1 plus r to the power n minus 1 into 100. এখানে আর মানে আর এর সূত্র সিডিআর divided by 100 minus সিডিআর, ওকে, আর এন এর মান 360 বাই সিপি মাইনাস ডিপি। গুড। এবার আসি আমরা 2 নম্বর স্টেপে শিখবো যে কমার্শিয়াল পেপার মানে বাণিজ্যিক পত্রের ব্যয়। কমার্শিয়াল পেপারের ইআইআর আর ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ইআইআর এর সূত্রটা কি? সেম, বাট এন এবং আর এর মানটা কি? ডিফারেন্স। তাহলে কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে আর এর সূত্র হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু ডিভাইডেড বাই নিট সেলস ভ্যালু। আর এন এর সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই এমপি। এখন কোনটা মানে কি? ফেস ভ্যালু, এখানে এবি মানে ফেস ভ্যালু, এই এনএসবি মানে নিট সেলস ভ্যালু। এই নিট সেলস ভ্যালুটা কিছু কিছু প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, কিছু কিছু প্রশ্নে আমাদের বের করতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে বের করতে হবে। বের করার সূত্র লেখা আছে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট, অর্থাৎ সেলস ভ্যালু থেকে আমরা আদার কস্ট যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো বলো দেখি? Need sales value. এখন কোনো প্রশ্নের মধ্যে শুধু সেলস ভ্যালু দেওয়া আছে, আদার কস্ট নাই, তাহলে আদার কস্ট 0, তাহলে সেলস ভ্যালু যে কথা নিট সেল ভ্যালু কি? একই কথা। কথা মনে থাকবে? জি স্যার। ওকে, আর এমপি মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, এটা প্রশ্নে Period. লেখা থাকবে। এখন প্রশ্ন আরেকটা হচ্ছে এই যে আদার কস্ট, এই আদার লেখা নিচে লেখা আছে ফুলটেশন কস্ট অথবা আদার কস্ট এর পার্সেন্ট দেওয়া থাকবে। এই পার্সেন্টটা কার উপর ধরবো এটা যদি উল্লেখ না থাকে তাহলে সবসময় কার উপর ধরবো আমরা? Sales সেলস value. ভ্যালুর উপর ধরবো। আর এই ফুলটেশন কস্ট বা আদার কস্টটা কি? ফুলটেশন কস্ট মানে উত্তোলন ব্যয়, অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত যাবতীয় ব্যয়কে বলা হয় কি? উত্তরণ ব্যয়। এটা উত্তোলন না কিন্তু উত্তরণ মানে টাকা উঠাইতে যে ব্যয়গুলি হয়। তো কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে ইআইআর আর ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে ইআর এর সূত্রটা সেম, বাট এন এবং আর এর মানটা কি? ডিফারেন্স। ভিন্ন। তাহলে আমাকে বলেন তো দেখি কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে আর এর সূত্রটা কি? FB minus NSB divided by NSB. আর এনএসবি এর সূত্র আমরা কি বললাম? সেলস ভ্যালু value মাইনাস minus আদার other কস্ট, আর এমপি মানে কি? ফেস 360 ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড। গুড। তাহলে কমার্শিয়াল পেপার এবং ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে আমাদের কাজ শেষ হলো। এরপর আমরা চলে যাব ব্যাংক লোন। এই ব্যাংক লোনের সূত্র হচ্ছে টোটাল 3টা। কয়টা সূত্র বলেন দেখি? 3টা। এই 3টার যে কোনো একটা সূত্র আমাদের প্রশ্নে অ্যাপ্লাই করতে হবে। এখন কখন কোনটা অ্যাপ্লাই করব সেটা আমাদের প্রশ্নেই বলে দিবে যে আমাকে মেথড 1 অ্যাপ্লাই করো, আমাকে মেথড 2, আমাকে মেথড 3 অ্যাপ্লাই করো, সব টেকনিক বলে দিব। তো সর্বপ্রথম আমরা যে মেথড শিখব সেটা মেথড নাম্বার 1,
ক্যালকুলেশন অফ আনসিকিউরড ব্যাংক লোন। আনসিকিউরড আমরা থার্ড ইয়ারে পড়ছিলাম, ব্যাংক্রাপসি চ্যাপ্টারের ক্ষেত্রে বলছিলাম আনসিকিউরড ক্রেডিটর্স মানে কি, জামানতবিহীন ঋণ। ঠিক আছে, অর্থাৎ যে ঋণের এগেনস্টে কোনো জামানত দেওয়া লাগে না। তাহলে আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ইআইআর এর সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি ইন্টু 100। তাহলে আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে ইআইআর এর সূত্র কি বলেন দেখি, আই ডিভাইডেড বাই I divided by P minus CB into 100. গুড। এখন আই মানে কি, আই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সরি আই মানে হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। আই মানে কি অ্যামাউন্ট, Interest Interest amount. amount. হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর সিবি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স মানে ক্ষতিপূরণ তহবিল। এই আই এবং সিবি এই দুইটাই ধরতে হবে পি এর মানের উপরে। এর জন্য আমরা এখানে গিভেন দ্যাটে একটু লিখে দিছি, পি সমান সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা লোন নেওয়া হয়েছে সেটা, আই সমান সমান পি ইন্টু এই আয়ের একটা মানে ইন্টারেস্ট রেট একটা পার্সেন্ট দেওয়া থাকবে, সিবির একটা পার্সেন্ট দেওয়া থাকবে। তাহলে আমরা আই এবং সিবিটা কার উপর ধরবো সবসময় বলো দেখি, Principal amount এর উপর। প্রিন্সিপাল প্রিন্সিপালের উপর। তাহলে আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে ইআই এর সূত্রটা কি দাঁড়াইলো একটু বলেন তো দেখি। I divided by Divided by P minus CB into 100. কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে উপরের সূত্রে সিবি থেকে নতুন করে কি বাদ দিবে বলতো দেখি। I one by অর্থাৎ সেক্ষেত্রে সূত্র হবে আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু কি, 100. মনে থাকবে 100 কথা। তাহলে এই মাইনাস আইটা এটা কিন্তু সব সময় হবে না, এটা হবে কি কখন বলো দেখি, ইন্টারেস্ট পেইড ইন Interest অ্যাডভান্স paid in অথবা advance ডিসকাউন্ট বা বেসিস discount যদি basis থাকে দেওয়া থাকবে। তাহলে আইটা বাদ যাবে, আদারওয়াইজ আইটা আসবে না। কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার একটা কথা ছিল বলেন। স্যার, মানে সবাই একসাথে ভয়েস দেয় তো স্যার, মানে কেমন ডিস্টার্বিং লাগে। ডিস্টার্বিং রেকর্ড কোনো ক্লাস কাজ নেই, ওইটা হয় সবাই রেসপন্স করতেছে ম্যাডাম, রেসপন্স করাটা ভালো, আপনিও স্যার। রেসপন্স করেন, কোনো রেসপন্স সমস্যা করবে না স্যার, হয়েছে কি সবাই যখন একসাথে কথা বলে স্যার তখন কিছুই বোঝা যায় না। না। আমি রেকর্ড তো ক্লাসে ভালো, আমি যখন তো শুনি ভালো বুঝতেছি, তোমার যদি সমস্যা হয় তাহলে সেটা ভিন্ন কথা। সবাই ভালো বুঝতেছো না? জি জি স্যার। স্যার। ওকে, এখানে রেসপন্স করার কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে থেকে যদি উটকাট কোনো শব্দ আসে তাহলে সেটা আমরা বলে দিব, হ্যাঁ। কিন্তু রেসপন্স করার ক্ষেত্রে কাউকে কোনো বাধা নাই, হ্যাঁ, সবাই রেসপন্স করবে, ঠিক আছে ম্যাডাম। যদি বরঞ্চ যে রেসপন্স করবে না তাকে আমরা বলবো যে আপনিও রেসপন্স করেন, ঠিক আছে। যে রেসপন্স তাকে আমরা ডিসকারেজ করবো না, সে রেসপন্স করুক, কারণ এখানে চোখে দেখবে, মাথায় শুনবে, মুখে যদি বলে তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। তো আমরা আসি এবার মেথড নাম্বার 2 আসি। লেখা আছে ক্যালকুলেশন অফ রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন। রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন মানে হচ্ছে ঘূর্ণায়মান ব্যাংক ঋণের সুদ। এখন এই রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন এটা আপনি চিনবেন কিভাবে? কোনো ঘটনা না, এটা সবচেয়ে সহজ। রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনের ক্ষেত্রে সূত্র হচ্ছে ইআইআর এর সূত্র হচ্ছে আই প্লাস সিএফ ডিভাইডেড বাই ইউজড লোন ইন্টু 100। এখন রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনটা কি এটা আগে বোঝাই। রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে, মনে করো তোমার 10 লাখ টাকা ঋণ মঞ্জুর করা হলো, এই 10 লক্ষ টাকা ব্যাংক তোমাকে একসাথে 10 লাখ টাকা দিবে না। মনে করো 10 লাখ টাকা ব্যাংক তোমাকে দিল 8 লাখ টাকা, আর 2 লক্ষ টাকা ব্যাংক জামানত হিসেবে ব্যাংকে রেখে দিল। তাহলে বলো তো দেখি এই 10 লাখ টাকার মধ্যে আমি ব্যবহার করতেছি কত লাখ টাকা? 8 লাখ টাকা। আর ব্যবহার করা পারতেছি না কত টাকা? 2 লাখ টাকা। তাহলে যেটা ব্যবহার করা হবে সেটা হলো ইউজড লোন, আর যেটা ব্যবহার করা হবে না সেটা হলো আনইউজড লোন, মনে থাকবে। জি স্যার। তাহলে মোট লোনের মধ্যে যেটা ব্যবহার করতে পারবো সেটা ইউজড, আর যেটা ব্যবহার করতে পারবো সেটা কি? এই ইউজড লোনের উপর আমরা সবসময় দিব ইন্টারেস্ট, আর আনইউজড লোনের উপর আমরা সবসময় দিব সিএফ। সিএফ মানে কমিটমেন্ট ফি, ঠিক আছে। জি স্যার। তাহলে এই রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনটা তুমি কিভাবে বুঝবা? প্রশ্নের মধ্যে ইউজড লোন লেখা থাকবে এবং সিএফ মানে কমিটমেন্ট ফি লেখা থাকবে। যদি ইউজড লোন কমিটমেন্ট ফি যদি থাকে তাহলে সেটা রিভলভিং ক্রেডিট ব্যাংক লোন। আর প্রশ্নের মধ্যে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট, কম্পেনসেটিং ব্যালেন্স এগুলা যদি থাকে তাহলে সেটা মনে করবা আনসিকিউরড ব্যাংক লোন। ক্লিয়ার? জি স্যার। এবার আসি এই ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে ওয়ার্কিংটা কিভাবে করব। প্রথমে লিখতে হবে টোটাল লোন। টোটাল লোন মানে এখানে কত টাকা বলতো উদাহরণের মাধ্যমে?
10 10 লক্ষ ইউজ টাকা লোন কত 8 লাখ 8 লাখ আনইউজড কত 2 লাখ এখন ইন্টারেস্ট আমরা বের করবো ইউজ লোন মনে করি ইন্টারেস্ট দিয়ে আছে 10% তাহলে এই উদাহরণের মধ্যে 2 লাখের 10% না 8 লাখের 10% আর 10 লাখের 10% স্যার 8 লাখের উপর 10% 8 লাখের 10% আর সিএফ দিয়ে আছে মনে করো 2% তাহলে এই 2% কার উপর ধরবো 2 স্যার লাখ 2 লক্ষ টাকার 2 উপরে লাখের উপর এই তো বুঝতে পারছেন তাহলে আশা করি রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনটা আমরা ক্লিয়ার ওকে জি জি স্যার স্যার এরপর আসবো সর্বশেষ মেথড ব্যাংক লোনের ক্ষেত্রে ইনস্টলমেন্ট বেসিস ব্যাংক লোন অর্থাৎ কিস্তি পদ্ধতিতে ব্যাংক ঋণের ব্যয় কিস্তি পদ্ধতিতে ব্যাংক ঋণের সূত্র হচ্ছে ইআইআর সূত্র হচ্ছে 2PC ডিভাইডেড বাই এ ইন্টু এন প্লাস 1 ইন্টু 100 2PC পি মানে হচ্ছে এই পি এবং নিচে এন এই দুইটার কথা মানে হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট পি এবং এন কথার মানে কি নাম্বার অফ ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট সি মানে হচ্ছে ইন্টারেস্ট সি মানে কি ইন্টারেস্ট এ মানে হচ্ছে লোন এ মানে কি লোন লোন এখন ইনস্টলমেন্ট বেসিস তুমি কিভাবে চিনবা প্রশ্নের মধ্যে লেখা থাকে মান্থলি ইনস্টলমেন্ট সেমি অ্যানুয়াল ইনস্টলমেন্ট বি মান্থলি ইনস্টলমেন্ট অ্যানুয়ালি ইনস্টলমেন্ট যদি ইনস্টলমেন্ট লেখা থাকে তাহলে মেথড নাম্বার 3 ইউজড লোন আনইউজড লোন লেখা থাকলে মেথড নাম্বার 2 প্রিন্সিপাল অ্যামাউন্ট কম্পেনসেটিং ব্যালেন্স লেখা থাকলে মেথড নাম্বার কত বলো দেখি 1 এবং ইনস্টলমেন্ট বেসিসে দেখনের কথা লেখা আছে সেটা হলো ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস যদি থাকে তাহলে উপর সূত্রে এ থেকে কি বাদ দিতে হবে বলো দেখি সি স্যার সি বাদ দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে উপর হচ্ছে 2PC ডিভাইডেড বাই এ মাইনাস কি সি সি ইন্টু এন প্লাস 1 ইন্টু 100 মনে থাকবে জি স্যার তাহলে এই এর থেকে সি বাদ দিব কখন বলুন তো ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স অথবা কি ডিসকাউন্ট এই কথাটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে টোটাল কয়টা সূত্র দেখলাম 3টা তিনটা এই তিনটা সূত্রের মধ্যে আমরা যে কোনো একটা সূত্র প্রশ্নের ডিরেকশন থাকবে ওই ডিরেকশন অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব মনে থাকবে জি স্যার তাহলে একটুখানি আপনাদের একটা অঙ্ক দেখে আপনারা বলেন যে এখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব মেথড 1 2 না 3 দেখেন 2 নাম্বার প্রশ্নটা এই যে 1 নাম্বার প্রবলেম 2 নাম্বার বলছে এ ব্যাংক উইল লিন 10 লক্ষ টাকা এট 13% উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ার্ড ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স আছে ইন্টারেস্ট রেট দিয়েছে 13% এটা কত নাম্বার মেথড অ্যাপ্লাই করব আমরা ব্যাংক লোনের স্যার মেথড 1 নাম্বার মেথড এবং মেথড 1 এর সাথে আমাদের ইন্টারেস্টটা বাদ যায় এখানে ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স যেহেতু আছে তাহলে সেই ক্ষেত্রে আই কি বাদ যাবে যাবে স্যার তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি পড়ছিলাম I by P minus CP হ্যাঁ গুড আর এখানে যদি ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স আছে তাহলে কি অতিরিক্ত একটা কি মাইনাস আই মাইনাস আই I ইনটু 100 কথা কি বুঝছেন জি স্যার জি। এগুলা যদি না পারি তাহলে তো অঙ্ক সারা দিন করে কোনো লাভ নাই ঠিক আছে না এজন্য আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে এবার আসেন আমাকে আরেকটা বলেন তো দেখি এই যে এখানে 3 নাম্বার অঙ্কের রিকোয়ারমেন্ট বি নাম্বারটা বলছে 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট তাহলে ব্যাংক লোনের ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা 3 নাম্বার মেথড 3 নাম্বার তাহলে 3 নাম্বার ক্ষেত্রে এই নাম্বারটা একটু বলেন এ রিভলভিং ক্রেডিট 5 লাখ টাকা এন্ড ইন্টারেস্ট রেট 13% পার অ্যানাম উইথ এভারেজ ব্রোয়িং টাকা হচ্ছে 3 লাখ মানে 5 লাখের মধ্যে 3 লাখ টাকা তাকে ব্যবহার করা দিছে কমিটমেন্ট ফি হচ্ছে 3% টু বি পেড তাহলে টোটাল লোন 5 লাখ এর মধ্যে ইউজড কত 3 লাখ 3 লাখ কত 2 লাখ 2 লাখ এই 13% ধরবো কোন টাকার উপরে 3 লাখ ইউজ আর 3% ধরবো কয় টাকার উপরে 2 লাখ তাহলে এটা কত নাম্বার মেথড অ্যাপ্লাই করব 2 নাম্বার 2 নাম্বার আশা করি আর পড়াইতে হবে নাকি জি স্যার পড়াইতে হবে না আশা করি ইনশাআল্লাহ এবার আমরা তাহলে আমরা তিনটা ফরম্যাট শেষ করছি এখন আমরা চলে যাব সর্বশেষ ফরম্যাট মনে রাখবেন যে এই কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এই স্টেপটা মানে এই ফরম্যাটটা যে পারবে তার হচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট মনে থাকবে কথা জি স্যার। স্যার যে এই ফরম্যাটটা পারবেন মনে করবেন সে এই চ্যাপ্টারে তার কমপ্লিট এখান থেকে সে 14 পাবেন আর যে এই ফরম্যাটটা পারবেন না তার একটু ঝামেলা থাকবে মনে করবেন
আসেন তাহলে এই কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এই অঙ্কটা আমরা একটু ভালো করে আগে দেখি, বেসিকটা ক্লিয়ার করি। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এটা বের করার জন্য আমাদের সর্বপ্রথম চোখ বুঝে 5টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হবে। কয়টা ওয়ার্কিং করব আমরা? 5টা। এর মধ্যে সর্বপ্রথম ওয়ার্কিং হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই ডেজ। এই ডেজটা প্রশ্নে লেখা থাকবে 60 দিন, 30 দিন, 90 দিন, 120 দিন। ঠিক আছে? জি তাহলে স্যার। প্রথম ওয়ার্কিং অ্যাকাউন্ট রিসিভেবল কি? টার্নওভার। টার্নওভার। 2 নাম্বারটা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র হচ্ছে দুইটা। যখন যে মান থাকবে আমরা তখন ওই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম সূত্র হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থের যে টাকা দেওয়া থাকবে, টাকাকে আমরা প্রথমটায় যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করব ওইটা দ্বারা ভাগ করব, আর 1 বছর সমান সমান কি 12 মাস দ্বারা 12 গুণ করব। তাহলে প্রথমটা কখন অ্যাপ্লাই করব? যখন অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থের টাকা দেওয়া থাকবে তখন। যখন অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থের টাকা দেওয়া হবে তখন অবশ্যই প্রশ্ন থাকবে ক্রেডিট সেলস। তাহলে ক্রেডিট সেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্রেডিট সেলকে 1 বছর সমান সমান 360 ইন্টু ডেজ দ্বারা কি করতে হবে বলো দেখি? গুণ করতে হবে। তাহলে এই দুইটার যে কোনো একটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা যদি আকাশ থেকে প্রশ্ন এনে দেয়। ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা ক্রেডিট সেল উল্লেখ থাকলে আমরা দ্বিতীয়টা অ্যাপ্লাই করব, ক্রেডিট সেলস না থেকে যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে তাহলে আমরা কি প্রথমটা। মনে থাকবে? জি স্যার। এবার 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট নরমালি আমাদের 1 বছরে থাকে। কয় বছর থাকে বলো দেখি? 1 বছর। আর পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট মানে হচ্ছে অঙ্কটা যত দিন বা যত মাসের ইন্টারেস্ট রেটটাকে আমাদের তত দিন বা তত মাসে কনভার্ট করে নিব। এটি হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। যা বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট রেটকে অ্যাকাউন্ট হিসেবে টার্নওভার দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করব। ভাগ রেটটা থাকবে 1 বছর, কিন্তু অঙ্কটা আমাদের 1 বছর নাও থাকতে পারে, 3 মাসে থাকতে পারে, 2 মাসে থাকতে পারে, 1 মাসে থাকতে পারে। তাহলে কি ওই 1 বছর রেট দ্বারা কাজ করলে কাজ হবে? না স্যার। হবে না। তাহলে আমরা 3টা ওয়ার্কিং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। এরপর আমরা যেটা বের করব সেটা কি নিট পিরিয়ডিক অ্যাডভান্স, যেটাকে আমরা শর্টকাটে বলি এনপিএ। যেটা বের করার জন্য আমরা প্রথমে দেখব হলো এভারেজ অ্যাকাউন্টস, যেটা আমরা 2 নাম্বার ওয়ার্কিং থেকে বের করব। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ এবং কমিশন দুইটা আমরা বাদ দিব। বাদ দিয়ে পাবো সে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে পাবো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে স্টেপটা কি? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কয়টা জিনিস বাদ দিব? দুইটা। কি কি? রিজার্ভ, কমিশন। বাদ দিলে কি পাবো? অ্যাডভান্স। সেখান থেকে কি বাদ দিব? ইন্টারেস্ট। বাদ দিয়ে কি পাবো? নিট পিরিয়ডিক নেট পিরিয়ডিক অ্যাডভান্স। অ্যাডভান্স। গুড। এরপর হচ্ছে নিট পিরিয়ডিক কি কস্ট। নিট কস্ট। পিরিয়ডিক কস্ট হচ্ছে এখানে কমিশন এবং এই যে ইন্টারেস্ট, এই দুইটা আমরা কি করব? প্রথমে যোগ করব। যোগ করব। এখানে যা যা বের করব তাইতে এখানে আমরা কি করব? যোগ করব। এই যুগের সাথে আমরা দুইটা জিনিস বাদ দিব, এক হলো ব্যাড ডেট আর দুই নাম্বার কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে কমিশন এবং ইন্টারেস্টের যোগফল থেকে কি কি বাদ দিব আমরা? ব্যাড ডেট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা বের হবে নিট পিরিয়ডিক কি কস্ট। কস্ট। ঠিক আছে? এখন আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে এই কস্ট অফ অ্যাকাউন্টস ফ্যাক্টরিং ক্ষেত্রে এই ইআইআর এর সূত্রটা সেই ট্রেড ক্রেডিটের সূত্র 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে আর মানে হচ্ছে এই নিট পিরিয়ডিক কস্টে নিট পিরিয়ডিক অ্যাডভান্স দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আর এন মানে হচ্ছে এই যে এখানে আমরা যেটা শিখছি এই যে অ্যাকাউন্টসের টার্নওভার যে সূত্রটা, ওই এন এর সূত্রটা কি সেম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই সূত্রটা পাইলাম টোটাল 3টা ফরম্যাটের ক্ষেত্রে সেম। ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার এবং অ্যাকাউন্টস ফ্যাক্টরিং 3টার ক্ষেত্রে এর সূত্র কি সেম, বাট আই এবং এন এর মানগুলি কি বলো দেখি ভিন্ন। এখন এখানে একটা কথা স্যার স্ক্রিন দেখা যায় না। সবাই কি স্ক্রিন দেখতেছো? জি স্যার দেখা যাচ্ছে। যে দেখতেছো না সে লিভ নিয়ে নতুন করে জয়েন করো। হ্যাঁ, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে একটা কথা বাকি হচ্ছে সেটা হচ্ছে রিজার্ভ, কমিশন, ইন্টারেস্ট এগুলো সব পার্সেন্টের প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু রিজার্ভের পার্সেন্টেজ প্রশ্নে কখনো দেওয়া থাকবে না। এটা বের করার নিয়ম হচ্ছে ফেস ভ্যালু প্লাস রিজার্ভ, এই দুইটা মিলা হচ্ছে 100%। ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলা কত পার্সেন্ট বলেন তো দেখি? 100%। আমাদের সবসময় ফেস ভ্যালুটা প্রশ্নে লেখা থাকে। ফেস ভ্যালু যদি 80% হয় রিজার্ভ কত পার্সেন্ট হবে?
20%। 20%. এটা একটু 20%. সবাই এটা একটু সবাই খাতায় লিখে রাখো, হ্যাঁ? ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলে কত পার্সেন্ট? 100%. এই ফেস ভ্যালুটা সবসময় প্রশ্নে থাকবে, রিজার্ভটা কখনো উল্লেখ থাকবে না। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে এই যে আমরা যেটুকু আলোচনা করলাম প্রায় আধা ঘন্টার মতো আমরা 4টা ফরম্যাট নিয়ে আলোচনা করছি। এই 4টা ফরম্যাটে আলোচনা যদি আমরা আশা করি যদি বুঝি তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই পানির মতো লাগবে। তো আসেন আমরা 2-1টা অঙ্ক একটু প্র্যাকটিস করব আর সবগুলো অঙ্ক তোমাদের বাসায় কাজ দিব। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে প্রবলেম 1। সবাই কি প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি? জি স্যার। প্রবলেম 1 নম্বর প্রশ্নটা বলছে কাতিয়া কোম্পানি নিড 8 লক্ষ টাকা টু মিট ইট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যান্ড কনসিডারিং দ্য ফলোইং অল্টারনেটিভ সোর্স। তাহলে এখানে 3টা সোর্স দেওয়া আছে, তার মানে ফরম্যাট 4টার মধ্যে আমাদের কয়টা ফরম্যাটের অঙ্ক দেওয়া আছে? এখানে 3টা ফরম্যাট। অ্যান্ড প্রশ্নে বলছে রিকোয়ার্ড হুইচ অল্টারনেটিভ শুড বি চুজ অ্যান্ড হোয়াই। বলছে কোম্পানি কোন অল্টারনেটিভটা চুজ করবে এবং কেন। মনে রাখবেন প্রত্যেকটা অল্টারনেটিভের মাধ্যমে অল্টারনেটিভ থেকে আমরা ইআইআর বের করব। কি বের করব বলো দেখি? ইআইআর মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, নট এপিআর। আমরা কিন্তু এপিআর কখনোই বের করব না, ঠিক আছে? বের করব কি সবসময় বলো দেখি? ইআইআর। ইআইআর। এই ইআইআর আমরা 3টা অল্টারনেটিভের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে বের করব। এরপর দেখব যে কোন 3টার মধ্যে কোনটার ইআইআরটা সবচেয়ে কম। যেটা কম সেটাই কোম্পানি কি করবে? অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। তাহলে আমরা সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা, দ্য কোম্পানি বাই 10 লাখ টাকা র ম্যাটেরিয়াল 3 এর 30 নিট 90। এখানে 3 এটা কার মান? সিডিআর। 30 ডিপি আর 90 সিপি। সিপি। তাহলে আসেন আমরা তাহলে অঙ্কটা করি। সবাইকে স্ক্রিনে সলিউশন পিডিএফটা দেখতেছি? জি স্যার। জি স্যার। স্টেপ নাম্বার 1 এ লিখছি ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট। উই নো দ্যাট ইআইআর সমান সমান সূত্র লিখছি। এখন এখানে আর মান হলো সিডিআর ডিভাইড 100 মাইনাস সিডিআর। তাহলে সিডিআর মান হলো 3 ডিভাইড 100 মাইনাস 3, তাহলে 3 আর এই দুইটা বিয়োগ হলো 97। 3 এর 97 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.0309 হয়। বুঝতে পারছেন আর এর মানটা? জি স্যার। জি স্যার। এন মানে 360 ডিভাইড সিপি মাইনাস ডিপি। তাহলে 360 সিপি হচ্ছে 90, ডিপি হচ্ছে 30। তাহলে এই দুইটা বিয়োগ ফল 60, 360 কে 60 দ্বারা ভাগ করলে কত হয়? 6। 6 মান 1 প্লাস আর এর মান বসেছি, এন এর মান বসেছি -1 * 100 ক্যালকুলেশন করে 20.03%। 03। ট্রেড ক্রেডিট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। না স্যার। ওকে। 2 নাম্বার ফরম্যাটটা, এখানে ব্যাংক লোন 10 লাখ টাকা লোন নিছে যার ইন্টারেস্ট রেট 13%, কম্পেনসেটিং ব্যালেন্স 20% এবং ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, মানে সুদটা বছরের শুরুতেই দিয়ে দেয়। তাহলে ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা টোটাল 3টা মেথড শিখেছিলাম। এখানে কোন নাম্বার মেথডটা অ্যাপ্লাই করব আমরা? মেথড 1 মেথড স্যার। 1। মেথড 1, গুড। 1 এবং মেথড 1 এর ক্ষেত্রে আইটা এক্সট্রা ভাবে বাদ যায়। কখন বাদ যায় সেটা কি আমাদের প্রশ্নে উল্লেখ আছে? জি স্যার স্যার। পেইড ইন জি স্যার, অ্যাডভান্স থাকবে। আছে। গুড। তাহলে আমরা এখানে লিখছি ক্যালকুলেশন অফ কস্ট অফ ব্যাংক লোন। উই নো দ্যাট, সুন্দর করে উই নো দ্যাট লিখবেন, এরপর লিখবেন উই নো দ্যাট ইআই এর সমান সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি মাইনাস কি আই ইনটু কি 100। এন্ড হিয়ারটা ভালো করে বুঝেন, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, কত টাকা লোন নিছিল? 10 লাখ টাকা। ইন্টারেস্টের 13%, কম্পেনসেটিং ব্যালেন্স 20%। তাহলে আই 10 লাখের 13% 1,30,000, কম্পেনসেটিং ব্যালেন্স 10 লাখের 20% 2 লাখ টাকা। এর মান আই এর মান 1,30,000, পি এর মান 10 লাখ, সিবি 2 লাখ, আই হচ্ছে 1,30,000। তাহলে এই তিনটার বিয়োগফল উপরে 1,30,000 ভাগ করলে 100 দ্বারা গুণ করলে মান হবে 19.40%। 40। কস্ট অফ ব্যাংক লোন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। পারবেন? জি স্যার। জি স্যার। 3 নাম্বারটা, ইস্যু কমার্শিয়াল পেপার 10 লাখ টাকা, মানে কমার্শিয়াল পেপারে ফেস ভ্যালু 10 লাখ টাকা ফর এ 6 মান্থ। তাহলে 6 মান্থ মানে কয় দিন বলেন যদি কি? 180 দিন। 180 দিন, গুড। এন্ড নিট সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000। নিট সেলস ভ্যালু মানে এনএসবি এর মান কিন্তু প্রশ্নে সরাসরি কি দেওয়া দেওয়া আছে। আছে। তাহলে কমার্শিয়াল পেপারের সূত্র কি আর 3টা শিখেছেন না একটাই শিখেছি? একটা। একটা। তাহলে সূত্র কি?
ক্যালকুলেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার উই নো দ্যাট এর সমান সমান আমরা যে সূত্র জানি সূত্র লিখছি এখানে আর মানে ফেস ভ্যালু মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি, তাহলে ফেস ভ্যালু 10 লাখ, এনএসবি 9,50,000 ডিভাইডেড এনএসবি 9,50,000, ক্যালকুলেশনের মান পাবো 0.0525 0.0526 আর এন এর সূত্র হচ্ছে 360 ডিভাইডেড এমপি, তাহলে 360 আর এমপি মানে ডেজ, 6 মাস মানে 180 দিন, এর জন্য 180, তাহলে 360 180 দ্বারা ভাগ করলে কত হয় 2। 2 তাহলে এখানে 1 প্লাস আর এর মান বসেছি, এন এর মান বসেছে -1 * 100, ক্যালকুলেশনের মান পাবো 10 কত 80%। 80%। ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন দেখেন প্রথমটার মান হচ্ছে পাইলাম 20.5, এরপরে 19.40, এরপরে 20.80। এই তিনের মধ্যে সবচেয়ে কম মান কত নাম্বার অল্টারনেটিভের? 1 2 3 এর মধ্যে এই জন্য কমেন্ট লেখা আছে অল্টারনেটিভ 3 শুড বি চুজ বিকজ ইট কস্ট লোয়ার দেন কি আদার্স। আদার। কমেন্টটা ক্লিয়ার? জি স্যার। প্রত্যেকটা অঙ্কে একই কমেন্ট করবে যে কোনটা কোম্পানি কি করবে অ্যাকসেপ্ট করবে, তাহলে তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই কোম্পানি কি করবে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে প্রবলেম 1 শেষ। আমরা প্রবলেম 2 নাম্বার অঙ্কটা করব। বলো তো কি প্রবলেম 2 নাম্বার অঙ্কে 1 নাম্বার অল্টারনেটিভ রেট কোনটা? কমার্শিয়াল পেপার, ট্রেড ক্রেডিট, ব্যাংক লোন নাকি অ্যাকাউন্টিং ট্রেড ফ্যাক্টরিং? ক্রেডিট স্যার। ট্রেড ক্রেডিট। 2 নাম্বারটা কমার্শিয়াল পেপার। 3 নাম্বারটা স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ধন্যবাদ। তাহলে আসি আমরা একটা একটা করি। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে এখানে এই 3 কার মান? ডিআর 15 স্যার ডিপি। ডিপি আর 75 সিপি। Good. আসেন তাহলে প্রবলেম 2 নম্বর অঙ্কটা ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট উই নো দ্যাট সূত্র লিখছি আর এর মান সিডিআর নিচে 100 মাইনাস সিডিআর, সিডিআর মান হচ্ছে 3 100 মাইনাস 3, তাহলে 3 রে 97 দ্বারা ভাগ করলে 0.0903, এন এর মান 360, সিপি মান হচ্ছে 75, ডিপির মান কত 15, তাহলে 360 রে এই দুটো বিয়োগফল 60 দ্বারা ভাগ করলে হবে কত 6, মানটা এখানে বসে ক্যালকুলেশনে 20.03%। ক্লিয়ার? 1 নম্বর স্টেপটা? জি স্যার। এবার 2 নাম্বার স্টেপটা কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে বলছে ফেস ভ্যালু 1 লাখ টাকা, সোল্ড মানে হচ্ছে সেলস ভ্যালু দিয়ে আছে 950 ফর 180 ডেজ, এটা হলো ম্যাচুরিটি পিরিয়ড মানে এমপির মান। দ্য ফুল ডেশন কস্ট ইজ 2%, তাহলে ফুল ডেশন কস্ট কত পার্সেন্ট দিয়ে আছে বলো দেখি? 2%। 2% স্যার। ডেশন কস্টটা কার উপর ধরবো? এটা যদি উল্লেখ না থাকে আমরা সবসময় কার উপর ধরবো বলো দেখি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু সেলস ভ্যালু। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের সেলস ভ্যালু হচ্ছে 950, তাহলে নিট সেল ভ্যালু বের করার সূত্র কি বলছিলাম? সেলস ভ্যালু মাইনাস কি আদার কস্ট আদার কস্ট আদার কস্ট 2%, কার উপর ধরবো 2%টা? 950 এর উপর। স্যার ফেস ভ্যালুর উপর ক্যালকুলেশন অফ কস্ট অফ কমার্শিয়াল পেপার উই নো দ্যাট সূত্র লেখা আছে, মানটা ভালো করে বোঝেন। আর এর মান ফেস ভ্যালু মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি, তাহলে ফেস ভ্যালু মান ছিল 1000, এনএসবি মানে নিট সেল ভ্যালু যার সূত্র কি সেলস ভ্যালু মাইনাস কি আদার কস্ট সেলস ভ্যালু ছিল 950 আর আদার কস্টটা বের করা হয়েছে ফেস ভ্যালু 1000 টাকার কত পার্সেন্ট বলেন দেখি? 2%। তাহলে 1000 টাকার 2% মানে 20 টাকা, তাহলে দুটো বিয়োগফল 930। এনএসবিটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন এনএসবি এখানে বসেছি 930, নিচে এনএসবি 930, ক্যালকুলেশন 0.0753। আর এর মান ক্লিয়ার? জি স্যার। আর এর মান 360 এমপি, 360 এমপির মান 180 ভাগ করলে 2, এখানে ক্যালকুলেশন করে মান বসানো হয়েছে, 100 দ্বারা গুণ করা হয়েছে 15.63। 63%। কমার্শিয়াল পেপার নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না না স্যার। স্যার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যেটা সেটা কি ফ্যাক্টরিং। আমরা মানগুলি প্রত্যেকটা মান একবার ভালো করে পড়বো, এরপর আমরা শুরু থেকে শুরু করব। ফ্যাক্টরিং ক্ষেত্রে আমরা কয়টা ওয়ার্কিং করব বলছিলাম? 5টা। স্যার 5টা ওয়ার্কিং এবার আসেন আমরা একটু অঙ্কটা ভালো করে পড়ি। প্রথম লেখা আছে দ্য কোম্পানি ক্রেডিট সেলস 1 কোটি টাকা ফর ইয়ার, তাহলে ক্রেডিট সেলস দিয়ে আছে, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র আপনাদের বলছিলাম দুইটা, প্রথমটা এবং দ্বিতীয়টা। এই অঙ্কের জন্য প্রথমটা অ্যাপ্লাই নাকি দ্বিতীয়টা অ্যাপ্লাই করব? স্যার দ্বিতীয়টা অ্যাপ্লাই করব। দ্বিতীয়টা অ্যাপ্লাই। গুড।
কালেকশন পিরিয়ড 90 ডেজ, তার মানে এই যে ডেজের মান দিয়ে আছে কয়দিন বলো দেখি। স্যার 90 90 দিন। দিন। তাহলে 90 এই দিন। ফ্যাক্টরিংটা অঙ্ক হচ্ছে 3 মাসের মানে 90 দিনের। বলছে দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স আপ টু 80% অফ কি ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু যদি 80% হয় তাহলে রিজার্ভ কত পার্সেন্ট? 20%। 20% অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাট 12% পার অ্যানাম। তাহলে ইন্টারেস্ট রেট দিয়ে আছে 12%। এই রেটটা কিন্তু 1 বছর, বাট অঙ্কটা কয় মাসের? 3 মাসের। এই মাসের। জন্য 3 এই মাসের। 1 বছর রেটকে 3 মাসে কনভার্ট করব। এটা কোন মাধ্যমে বলো দেখি? পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেটের মাধ্যমে। অ্যান্ড উইল অলসো চার্জ 2.5% কি কমিশন। তাহলে কমিশন দিয়ে আছে 2.5%, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিয়ে আছে 1000 টাকা পার মান্থ, অ্যান্ড ব্যাড ডেট দিয়ে আছে কত পার্সেন্ট? 2%। 2%। তাহলে এবার আসেন আমরা ফ্যাক্টরিং করার জন্য সর্বপ্রথম কার ওয়ার্কিং করি? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নাকি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 360 ডিভাইডেড বাই 90 ডেজ। ডেজ কয়দিন লেখা আছে? 90 দিন। তাহলে দেখেন লিখছি ক্যালকুলেশন অফ কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল কি ফ্যাক্টরিং। 1 নম্বর ওয়ার্কিং এ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 360 ডিভাইড ডেজ, 360 এ 90 দ্বারা ভাগ করলে কত? 4 টাইমস। ক্লিয়ার? জি স্যার। আর 2 নম্বরে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু 2 নাম্বারটার জন্য ক্রেডিট সেলসে 360 দ্বারা ভাগ করব আর ডেজ দ্বারা কি করব? গুণ করব। তাহলে ক্রেডিট সেলস হলো 1 কোটি, 360 দ্বারা ভাগ করছি, একদিনের মান পাইছি। আর অঙ্কটা কয় দিনের? 90 দিনের। 90 দিনের। পাইছি 25 লাখ টাকা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার 3 নাম্বারটা হলো পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট ছিল 12%। এটা হলো 1 বছরের জন্য, কিন্তু অঙ্ক আমাদের কয় মাস? 3 মাস। তাহলে 3 মাসে আমরা বের করছি টার্নওভার কত দাঁড়া বলো দেখি। 4 তাহলে 12 এর 4 দ্বারা ভাগ করলে কত পার্সেন্ট হলো? 3%। 3%। তাহলে দেখেন আমাদের প্রশ্নে ইন্টারেস্ট রেট ছিল 12%, বাট আমরা 3 মাসের জন্য রেটটা কত পার্সেন্ট বের করলাম? 3%। 3%। তাহলে অঙ্কটা কি আমরা 12 দিয়ে করব না 3 দিয়ে করব? 3 দিন। গুড। তাহলে পিরিয়ডিক ইন্টারেস্টের শেষ। এরপর হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে নিট পিরিয়ডিক অ্যাডভান্সের বের করার জন্য সর্বপ্রথম লাগে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যেটা আমরা 2 নাম্বার ওয়ার্কিং এ বের করছি কত? 25 লাখ। 25 লাখ। এখান থেকে বাদ দিব রিজার্ভ এন্ড কমিশন। ফেস ভ্যালু 80%, রিজার্ভ কত পার্সেন্ট? 20%। তাহলে এই 25 লাখ টাকার 20% 5 লাখ টাকা। কমিশন ছিল কত পার্সেন্ট ছিল বলো তো দেখি? 2.5%। তাহলে ওই 25 লাখ টাকা 2.5% 62,000 কত? 500। তাহলে এই তিনটার বিয়োগফল অ্যাডভান্স হচ্ছে 19,37,000 কত? 500 টাকা। 500। অ্যাডভান্সটা ক্লিয়ার? জি স্যার। অ্যাডভান্স সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। অ্যাডভান্সের পর আমাদের কি বলো দেখি? ইন্টারেস্ট। গুড। তাহলে ইন্টারেস্টটা বের করব কি? এই অ্যাডভান্সের যে টাকা, এই টাকার উপর আমাদের ইন্টারেস্ট কি 12% না 3%? 3%। তাহলে এটার উপর 3% 58,125। আর এই দুইটা বিয়োগফল নিট পিরিয়ডিক অ্যাডভান্স পেলাম 18,79,375 টাকা। নিট পিরিয়ডিক অ্যাডভান্স নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ভালো করে বুঝছেন সবাই? জি স্যার। সত্যি বুঝছেন? জি স্যার। জি স্যার। এখানে বের করব কি? নিট পিরিয়ডিক কি? কস্ট। তাহলে কস্ট বের করলে এখানে কয়টা জিনিস আসবে? কমিশন, ইন্টারেস্ট, ব্যাড ডেট এক্সপেন্স আর এখান অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে কয়টা আসবে? এক্সপেন্স। এখান থেকে কমিশন আর ইন্টারেস্ট। এই 62,500 আর এখানে 58,100 কত? 25। তাহলে এই দুইটা যোগ করে বললাম 1,20,625। এখান থেকে ব্যাড ডেট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাদ দিব। ব্যাড ডেট দিয়ে আছে কত পার্সেন্ট বলো দেখি? 2%। 2%। ব্যাড ডেটটা ধরি আমরা অ্যাকাউন্ট রিসিভেবল উপরে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বের করছেন 25 লাখ। 25 লাখ টাকার 2% 50,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা অঙ্কটা যত দিনের ওই কয়দিনে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সময় বলছে 1,000 টাকা কি বলো দেখি? পার মান্থ। পার মান্থ। তাহলে এক মাসে 1,000। আমাদের অঙ্কটা কয় মাসে জানি? 3 মাস। 3 মাসে এক স্যার। মাসে 1,000, 3 মাসে কত? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে বাদ দিয়া নিট পিরিয়ডিক কস্ট পেলাম 67,600 কত? 25 টাকা। বুঝা গেছে? জি জি স্যার। স্যার।
5টা স্টেপের মধ্যে কারো কোনো স্টেপে প্রশ্ন আছে? না স্যার স্যার 3 নাম্বার স্টেপটা আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? বুঝি নাই? স্যার ওই যে ওয়ার্কিং নাম্বার 3। হ্যাঁ, কি সমস্যা ওয়ার্কিং দিন বলো। স্যার ওই যে 4 দ্বারা ভাগ করলাম কেন স্যার? একটু আরেকবার টার্নওভার স্যার আমরা কত বুঝিয়ে বের দেন করছি? এটা। স্যার 4। তুমি মনে হয় সূত্রই দেখো না। সূত্র হচ্ছে ইন্টারেস্ট রেটে অ্যাকাউন্টস টার্নওভার দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তাই টার্নওভার যেহেতু এখানে 4 পাইছি তাহলে 4 দ্বারা ভাগ স্যার ওই করতে যে 90 ছিল তো স্যার 3 মাস ওখানে একটু গুলাই গেছিলাম। 90 তো দিন, কিন্তু টার্নওভারটা কত, আবর্তন কত? 4 দ্বারা ভাগ করা আছে। ঠিক আছে? তাহলে এখন আমাদের 5টা ওয়ার্কিং এর মধ্যে এখন আমরা সর্বশেষ কি ফাইনাল সূত্র লিখব। উই নো দ্যাট ইআইআর সূত্র সেই আগেরটাই। এখানে আর এর সূত্র কি? অ্যাডভান্সে কস্ট দ্বারা ভাগ নাকি কস্টে অ্যাডভান্স দ্বারা ভাগ? বলো দেখি। Cost adverse দ্বারা ভাগ। আবার আরেকটু শর্টকাটে বলে দেই, মনে রাখবা সবসময় এই কস্টের টাকাটা সবসময় কম হবে আর অ্যাডভান্সের টাকাটা সবসময় কি হবে? বেশি হবে। মনে থাকবে? জি আমরা স্যার কম টাকাকে বেশি টাকা দ্বারা কি করব? ভাগ করব। শর্টকাটে বলে দিলাম। তাহলে ৬৭,৬২৫ 18,79,375 দ্বারা ভাগ করলে 0.0363 পাবো। আর এন এর মানটা সেই আগে টার্নওভার বের করছেন 4, এন 4। এখানে এন এর মান আর এর মান বসিয়ে ক্যালকুলেশন করছি, 100 দ্বারা গুণ করে পাইছি 15.90%। 19%। হ্যাঁ, 15.19%। ক্লিয়ার স্যার এবং ম্যাডামরা? জি জি স্যার স্যার। জি স্যার ক্লিয়ার। এখন দেখেন, তাহলে প্রথমটার ক্ষেত্রে 20.03, দ্বিতীয়টার ক্ষেত্রে 15.62, তৃতীয়টায় 15.19। তো তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটার? 3 নাম্বারটা। 3 নাম্বার। এই জন্য অল্টারনেটিভ 3 বেস্ট অল্টারনেটিভ বিকজ ইট কস্ট লোয়ার দেন কি আদার। আদার। ঠিক আছে? জি স্যার তাহলে আমি তোমাদের 2টা অঙ্ক করে দিলাম। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এখন জি এই স্যার। চ্যাপ্টারের ক্ষেত্রে সবগুলি অঙ্কই সিমিলার। আমি এই চ্যাপ্টারে টোটাল অঙ্ক আছে 17টা এবং রিসেন্ট কোশ্চেন দিয়ে আছে কয়টা? 4টা। আমি 17 এবং 4, যেহেতু মাঝখানে 2 দিন গ্যাপ আছে, আমি এই 17 এবং 4 টোটাল 21টা অঙ্ক আমি তোমাদের বাসায় কাজ দিলাম। আর বাসায় কাজ মানে কি আমি বলে দেই, এই চ্যাপ্টারের ফুল রেকর্ডের ক্লাস আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা অঙ্ক নিজেরা করবা, যদি কোনো অঙ্ক নিয়ে কনফিউশন থাকে তাহলে ওই রেকর্ড ক্লাসটা দেখে অঙ্ক সমাধান করবা। সলিউশন পিডিএফ তো থাকবেই। তারপরে রেকর্ড ক্লাস, সলিউশন পিডিএফ দেখে যদি কোনো অঙ্ক কনফিউশন থাকে, অবশ্যই আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার একটা রিভিশন ক্লাস থাকবে। অর্থাৎ এই চ্যাপ্টারে যার যেখানে সমস্যা থাকবে সমস্যাটা আমরা সমাধান করে দিব। কথা বুঝতেই পারছি? জি স্যার। মানে এই পুরা চ্যাপ্টারের রেকর্ডটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তোমরা যদি মনে চায় যে তুমি একা একাই করবা তাহলে কোনো সমস্যা না। আর যদি বলো না আগে ক্লাস কি করাইছে স্যারে, আমি ক্লাসটাকে দেখে তারপর অঙ্ক করব, তাহলে তুমি সেক্ষেত্রে আগে রেকর্ড ক্লাসটা দেখবা, এরপর অঙ্ক শুরু করবা। ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি? রেকর্ড ক্লাস দিব আমি এই চ্যাপ্টারের, লেকচার শিট তো দিছি গ্রুপে, লেকচার শিটে ফুল সলিউশন পিডিএফটা দিব। রেকর্ড ক্লাস, লেকচার শিট সলিউশন পিডিএফ, এই 3টা কম্বাইন করে তোমরা এই কোর্সটা অঙ্ক করবা। করার ক্ষেত্রে যার যেখানে সমস্যা হবে সমস্যাগুলো মার্ক করে রাখবা। আগামী ক্লাসে যখন আমরা এই চ্যাপ্টারের উপর রিভিশন করব তখন ওখানে আমি জিজ্ঞেস করবো যে 1 থেকে 3-এর মধ্যে যার যেটা সমস্যা কথা বলেন। তখন আপনি বললেন স্যার আমার 3 নাম্বারটা এইটা সমস্যা, আমি সমস্যাটা সমাধান করে দিব। কথা বুঝতে পারছি? জি স্যার। কার কোনো আপত্তি আছে এভাবে? না স্যার। না না, স্যার। স্যার। আমি তোমাকে অ্যাডভান্স করে দিলাম। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি আজকে রেকর্ড ক্লাস আমি এই পর্যন্ত রাখতেছি।